আসসালামু আলাইকুম। যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া, প্রতারিত হয়ে যাওয়া বা আমি প্রতারিত হওয়া বা আমাকে ঠকানো একটা সুন্দর ঘটনা। কিভাবে প্রতারক চক্ররা কাজ করে। তারা মূলত ছিল ৩ জন। আমার সাথে ঈদের আগের দিনে ক্যাশ আউট দিতে দিতে মোটামুটিভাবে আমার ক্যাশ প্রায় শেষ। বিকাশ, নগদ, রকেট, তারপর হচ্ছে আরও অন্যান্য যে এগুলো আছে, মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো আছে, সেগুলো থেকে মোটামুটি সবগুলোই আমার কাছে চলমান। এবং ফ্লাক্সি লোড, যত ধরনের সিমের ফ্লাক্সি লোড আছে সবগুলো ফ্লাক্সি লোড করা হয়। তো আমি ঈদের আগের দিনে, সেটা হচ্ছে শুক্রবার ছিল, কুরবানির ঈদের আগের দিন শুক্রবার, সেদিন আমার সাথে এই ঘটনাটা ঘটে। ঘটনাটা ছিল, আমি জুমার নামাজ পড়ে এসে খাওয়া দাওয়া করে দোকানে বসেছি। বসার পরে কিছুক্ষণ পরে, মানে মেবি 3টা 51-52 মিনিটের সময়, তো ওই সময় একটা ছেলে আসে ছোট করে। বেশি বয়স না, বয়স কত হবে, 17, তত বেশি হবে না, 14-15 বছরের ছেলে হবে। সে ফোনে কথা বলতে বলতে আসে আসে আমার কাছে বলে, ভাইয়া ক্যাশ ইন হবে? তো সাধারণত বিকাশ, নগদ, রকেটের যে প্যারাটা থাকে ঈদের আগের দিন, সবার অ্যাকাউন্ট, মানে সবার ক্যাশ শেষ হয়ে যাওয়ার পথে থাকে। যদি ক্যাশ ইন কেউ চেয়ে থাকে তখন ওই সময় মনে হয় যে অনেক কিছু পেয়ে গেছি, যে না ক্যাশ ইন দিতে হবে। তো একটু উৎসুক হয়ে যাই, মানে আমি হয়ে গেছিলাম যে এতগুলো টাকা যখন বন্ধ হয়ে আছে, তো একজন যখন ক্যাশ ইন নিতে এসেছে, তো আমি উৎসুক হয়ে গেছিলাম যে না 7,300 টাকা বের হলে আবার 7,300 টাকা আমি ক্যাশ আউট দিতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা মাথায় কাজ করছিল। তো ছেলেটা ছোট হওয়ার কারণে আমি চিন্তা করলাম যে সে ক্যাশ ইন নেবে, দেই। ক্যাশিন বললো একটা নাম্বার, সে কিন্তু ফোনে কথা বলছে, ফোনে কথা বলছে আর আমার সাথে কথা বলছে। তো আমি হয়তো প্রথমে বুঝতে পারি নাই এই ধরনের চক্র যে আছে, এটা আমার ধারণার বাইরে ছিল। তো সে আসে আমাকে ফোনে কথা বলতে বলে, বলে ভাইয়া আমাকে ক্যাশ ইন দেন 7,300 টাকা। আমি বললাম ঠিক আছে, নাম্বার বলেন। তো আমি নাম্বার নিয়ে সরাসরি ফোনে নাম্বার নিয়ে ক্যাশ ইন দিয়ে দিই। একটাতে প্রথমে দিলাম 3,200 টাকা। তখন আমি বললাম ভাইয়া ক্যাশ। সে বললো যে আমার আরও নাম্বারে টাকা যাবে। তো আমি ভাবতে পারি নাই যে এটা নিয়ে বাকিগুলো দিতে হবে। তো মানে আমার সেন্সের বাইরে ছিল ওই সময়, মানে ক্যাশের নিতে এসেছে, ক্যাশ নাই, এই সময় ক্যাশের নিতে আসছে মানে আমার হাতে ক্যাশ আসবে, এটা একটা উৎসুক ছিলাম আমি। আর পিন ছাড়াই টাকাটা আগে দিয়ে দিয়েছি, মানে সে আমাকে ক্যাশ না দিয়েই আমি তাকে ক্যাশ ইন দিয়ে ফেলছি একটাতে। পরের বারে 3,300 নিল, সেটা তো দিয়ে ফেলছি। ভাই আমার আগের নাম্বারটা আর 300 টাকা লাগবে ভাইয়া, এভাবে বললো। তো আমি বললাম যে ঠিক আছে, ওইটাতে ক্যাশ ইন দিয়ে দিলাম। তাহলে 3,300, 3,200 আর 300, এইভাবে দেওয়ার পরে প্রায় মোটামুটিভাবে চলে গেল টাকাটা। তখন আমি বললাম যে ভাই ক্যাশ দাও। ছোট ছেলে তো, আমি ভাবলাম যে ও আর কি এমনটা করবে বা দৌড় মারবে, এরকম কোনো চিন্তা ছিল না। সে যখন আমাকে ক্যাশ ইন, মানে নেওয়ার পরে যখন টাকা দেবে, তখন পাশে কিন্তু আমার আরেকটা ছেলে দাঁড় করা, মানে সে আসছে ফ্লাক্সি দিতে। 300 টাকা ক্যাশ আউট করবে, ক্যাশ আউট করার পরে সে এমবি মিনিট কিনবে। তো সেও দাঁড়িয়ে আছে। সে বসে থাকা থেকে, যাকে আমি ক্যাশ ইন দিলাম 7,300 টাকা, সে বসে থেকে একটু দাঁড়ালো। দাঁড়ানোর পরে পকেটে হাত দিচ্ছে, আমি কিন্তু তার দিকে তাকায় আছি। সে দাঁড়ানোর পর পকেটে হাত দিচ্ছে, টাকা বের করবে এরকম একটা ভাব। বের করার পরে আমার যে বারান্দাটা ছিল দোকানের সামনের, সেই বারান্দা থেকে যখন নিচের দিকে নামছে, মানে নিচের দিকে নামছে, নামে একটা পা নিচের দিকে নামছে, টাকা দে রে, আমি জিজ্ঞাসা করছি এই টাকা দে। সে নামার পরে সেই দৌড়, এমন দৌড় দিছে যে আমি আর তার মানে আমার সেন্স পুরোটাই হয়ে গেছে। আমি যে চিল্লাবো যে এই ধরেন পকেট মার বা টাকা নিয়ে চলে গেছে, এরকম যে চিল্লাবো সেরকমটাও চিল্লাইতে পারছি না। মানে একবার পুরো বাকরুদ্ধ হয়ে গেছি। আমার যে সেন্স আছে মাথায় কাজ করবে, এরকম কোনো মানে সেন্স আমার মাথায় নেই। শুধু আমি বলছি এই টাকা দে রে, টাকা দে রে। অথচ অনেকগুলো মানুষ তারা দেখছে সে দৌড়াচ্ছে। আমি যদি শুধু একটিবারের জন্য বলি যে এই টাকা না দিয়ে দৌড় মারছে, ওরা ধরেন টাকা পাবো আমি, তাহলে কিন্তু ও ধরা খেয়ে যায়। তো আমার মাথায় আরেকটা জিনিস কাজ করতেছিল, তখন কিন্তু আমার ক্যাশে কিছু টাকা ছিল। ঈদের আগের দিন ক্যাশ একটু বেশিই ছিল। তো আমি ভাবলাম যে তার সাথে যদি অন্য কোনো চক্র থেকে থাকে, তাহলে তো আমাকে এই ক্যাশটাও আজার করে দেবে, এই ভয়ে কিন্তু আমি দৌড়ে নিই। এক, দ্বিতীয়ত আরেকটা প্ল্যান ছিল যে আমি তো এর নাম্বার দিয়ে এনআইডি কার্ডের তথ্য আমি যাচাই করতে পারি, যেটা যেভাবেই হোক করে নিতে পারবো। তাহলে আমিও তার পেছনে দৌড়াবো কেন, দৌড়াইনি। সে 7,300 নিয়ে চলে গেছে, আমি আমার মতো ব্যবসা করছি।
ভাবলাম যে ঈদের পরে অফিস আদালত খুলুক, তারপরে তার সাথে কথা হবে। তো আল্লাহর কি কাম, মাঝে মাঝে আমি ফোন দিতাম, কথা বলতাম তার সাথে, সে কথাও বলতো আমার সাথে। যখন আমি তথ্য নেওয়া শুরু করতাম যে আমি তো তোমার এই ফ্রেন্ড, তা তোমাকে এইভাবে কথা হয়েছিল কালকে যে আমবাড়ি আসছিলা, তো কি অবস্থা তোমার, কেমন আছো তুমি এখন, যখন এই তথ্যগুলো নেওয়া শুরু করি তখন কিন্তু সে আমাকে ব্লক করে দিত, ফোন কেটে দিয়ে ফোন ব্লক করে দিত। তখন আমি ভাবলাম, কথা শুনে মনে হলো যে আশপাশেরও কেউ হবে। আমার বাজারটা ছিল আমবাড়ি বাজার, পার্বতীপুর থানা, দিনাজপুর জেলা। তো আমি চিন্তা করলাম যে না, এর তথ্যটা আমাকে বার করতেই হবে। 2,000 টাকা খরচ হয়, আমি 2,000 টাকা দিয়ে আমার 7,300 টাকা নিয়ে গেল, আরও 2,000 টাকা খরচ করলাম। খরচ করে তার এনআইডি তথ্য বাইর করলাম। এনআইডি তথ্য বাইর করে দেখি আমার পার্শ্ববর্তী থানা ফুলবাড়িতে তার বাসা। আমি তো অবাক হয়ে গেলাম যে এত কাছের লোক আর এত ছোট মানুষ এইভাবে আমার সাথে প্রতারণা করে বেশ পার পেয়ে যাবে। চলে গেলাম এনআইডি তথ্য অনুযায়ী, আমার আব্বু, আমার একটা ফুফাতো ভাই আর আমি সহ চলে গেলাম। এরকম কোনো কাজ আমার ছেলে করেনি। তাই আমি বললাম, ঠিক আছে, আপনার ছেলে এরকম কোনো কাজ করেনি, সরি ভুল হলো কিছু। আমি প্রথমে গিয়ে তাদেরকে তার বাবার কাছে, চান মিয়া তার বাবার নাম ছিল, তো আমি তার বাবার কাছে আমি তার ছেলের নাম্বার চাই, যে আপনার ছেলে আমার কাছ থেকে টাকা পাবে, তো একটু নাম্বারটা দেন। মানে আমার ভিতরে ভয় ছিল, অন্যর আইডি দিয়ে সিম ব্যবহার করে মানুষ, এরকমটাও হয়ে থাকে বা এরকম হয়। আমি জানি না আমার এনআইডি দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করতেছে, এরকম এরকম কিন্তু তথ্য পাওয়া যায় বা হয়। তো আমি ইয়ে করলাম, ওনার বাবার কাছ থেকে ওনার ছেলের নাম্বার ছিলাম, যে আপনার ছেলের নাম্বারটা দেন, আপনার ছেলে আমার কাছ থেকে 2,000 টাকা পাবে, আমি দেওয়ার জন্য আসছি। তো ওনার বাবা কিন্তু অতটা না বুঝে নাম্বারটা যখন দিয়ে দিল, তখন আমার কিন্তু আগে যে স্ক্যাম করা নাম্বার সেটা তো আমার কাছে আছেই, আর যখন যে নাম্বারটা ওর বাবা দিল তখন দেখলাম দুটো মিল আছে, তার মানে এটাই হয়। তখন আমি ওনার বাবাকে বললাম, ঠিক আছে আপনার ছেলেকে ডাকেন, আমি এখানে এই টাকাটা দিয়ে যাব। যখন ওর বাবা আসলো, ও বাবা ছেলেকে ডাকলো, ছেলে যখন আমাকে দেখছে সে তো অবাক হয়ে গেছে যে আমি একটা এরকম কাণ্ড করে আসছি, সে কিনা আমার বাড়িতে চলে আসছে, এটা তো একটা আশ্চর্যকর ঘটনা ঘটেছে। সে অবাক। তখন আমি বললাম, ভাইয়া তুমি যে সেদিন ঈদের আগের দিন আমার সাথে যে ঘটনাটা করছো, আমি তোমাকে চাইলে সেখানে আমার বাড়িতে ধরতে পারতাম, বা আমার সেন্স যদি ওই সময় কাজ করতাম আমি তোমাকে ধরতে পারতাম। ধরা যদি ওইখানে খাইতা, সেদিন টাকাও দিতা, মায়েরও খাইতা, নিজের অবস্থারও পরিবর্তন হয়ে যেত সেদিন। তো আমি সেদিন হয়তো একটু সেন্সলেস থাকার কারণে বা যাক বিভিন্ন কারণে আমি তোমার পিছনে দৌড়াইনি। পরে যখন ক্যাশ বন্ধ করে, শাটার ডাউন করে, দোকান বন্ধ করে গেছি, তখন কিন্তু আর তোমাকে পাইনি। তো তুমি এই কাজটা করছো, ঠিক আছে, তোমার টাকার দরকার ছিল, তুমি নিয়ে আসছো, আমি বাড়াবাড়ি করতে চাচ্ছি না। আমার যে 9,300 টাকা খরচ হলো তোমার পিছনে, মানে 7,300 তুমি নিয়ে আসছো, আর এনআইডি কার্ড বের করতে 200 টাকা, এই টাকাগুলো আমাকে দিয়ে দাও, আমি ঠান্ডাভাবে এখানে থেকে চলে যাব। হ্যাঁ, তারা টাকা দেবে না। তাদের বাবা, তার বাবার কথা যে আপনার ছেলে ঘটনা ঘটাইছে, আমার ছেলের সাথে তাই করেন, তো ঠিক আছে আপনার ছেলেকে আমাকে দেন, আমি কিভাবে টাকা ওঠার লাগে আমি উঠাই নেব। তার ছেলেকেও তারা দেবে না, তার মা ধরলো, হ্যাঁ আমার ছেলেকে বাড়ি নিয়ে যাও, হ্যাঁ সেই তার মার একটা যে অ্যাটিটিউড থাকে, প্রতিটা মায়ের তার ছেলের প্রতি ভালো একটা কমিটমেন্ট থাকে, ভালো একটা আশা থাকে। কিন্তু সে ছেলেটা, যে ছেলেটা এই কাজটা করছে, তারপরেও তার মা বলছে যে আমার ছেলেকে আমি দেবো না, বাসায় নিয়ে যাব। তো ঠিক আছে আপনার ছেলেকে আপনি বাসায় নিয়ে যান, আমার যে ঘটনা ঘটাইছে এটা তো প্রমাণ আছে, সব তথ্য আমার কাছে আছে। তো তুমি আমার এই টাকাটা দাও, আমি না না হলে অন্যভাবে আসবো, বা থানার মাধ্যমে আসবো, বা অন্য কোনো একটা ইয়ে করবো, আমার টাকা তো উদ্ধার করতে হবে, তো আমার টাকা। তখন আমি বললাম, যখন তারা কোনোভাবেই টাকা দিতে ইচ্ছুক না, টাকা দেবে না, বা তারা কোনো পদক্ষেপ নেবে না, দেখেন তাদের ছেলে একটা ঘটনা ঘটিয়ে ফেলছে, ঘটনা ঘটানোর পরে সেই ঘটনাটাকে তারা কিভাবে সায় দিচ্ছে। 7,300 টাকা আবার নিয়ে আসছে একজনের কাছে প্রতারণা করে, সেটা ধরা খেয়েছে, তার বাবা মা কিভাবে তাদেরকে, তার ছেলেকে প্রোটেক্ট করতেছে, যে আমার ছেলে এই যে ঘটনা ঘটাইছে, আমার ছেলের সাথে আপনি বোঝেন। তা আমি তখন বুদ্ধিবিহিত না পেয়ে, আমি যে ফুলবাড়িতে চাকরি করতাম ওইখানকার কয়েকটা ছেলেকে জানালাম যে তারা একটু এই ধরনের কাজ পেলে বা উদ্ধার করে দেয়, মানে যেটাকে আর কি নেতা খোতা বলে আর কি এলাকার। তো আমি তাদেরকে জানালাম, তারা আসলো, তারা এসে আমার টাকাটা উদ্ধার করে দিল। কিন্তু ওই সময় যে পরিমাণ টাকা তারা উদ্ধার করছে, আর আমি যে পরিমাণ টাকা আমার খরচ হয়েছিল সেটুকু চেয়েছিলাম, যদি মুরব্বি ওইটাতে রাজি হয়ে যাইতো তাহলে মুরব্বির আর বাড়তি খরচ হতো না।
তো যাই হোক, আমি ওই অ্যামাউন্টের কথা বলছি না, তারা তাদের মতো করে আমার টাকাটা উদ্ধার করে দিয়েছে, আমার কাছ থেকেও নিয়েছে, তাদের কাছ থেকেও আরও নিয়েছে। যাই হোক, যেটা নিয়েছে নিয়েছে, কিন্তু আমার কথা যদি মুরব্বি যদি রাজি হয়ে যাইতো, তাহলে মুরব্বির এই ঘটনাটা ঘটতো না, আরও বাড়তি টাকা দেওয়া লাগতো না। তো এই ঘটনা থেকে আমি এটাই বুঝলাম যে আসলে স্ক্যামারদের, যারা বিভিন্ন ধরনের স্ক্যাম করে চলে, মারিং কাটিং করে চলে, চিটিং বিজনেস করে চলে, যারা দিনটা শুরু হওয়ার পর মানে সকালে ঘুম থেকে ওঠার পর চিন্তা করে যে আজকে আমি অমুক জায়গায় যেয়ে কীভাবে স্ক্যাম করব, তারা তাদের প্ল্যানগুলো তৈরি করে। তো আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে, একটু চোখ কান্না থাকতে হবে, না হলে চোখ কান্না খোলা রাখতে হবে, না হলে ঠকে যাইতে হবে। তো এই ঘটনাটা, সেম ঘটনাটা পরে আমি ইউটিউবে দেখি যে এই ধরনের ঘটনা আরও ঘটেছে, কিন্তু আমার সাথে এটা প্রথম। যখন আমি নগদের প্রথম এজেন্ট পাই, প্রথম এজেন্ট যখন পাই, সেটা হচ্ছে আমি বিটুবি নেয়ার পরে এই পরিমাণ আমাকে ফোন দিচ্ছিল আমার টাকা বা তথ্য নেয়ার জন্য। তো আমি একটা কথার উপর বিশ্বাসী ছিলাম যে আমাকে যখন নগদের ডিএম আমাকে ফোন করে বলে, ভাই আপনাকে তো এজেন্টটা দেওয়া হচ্ছে, আপনি বিটুবি নেওয়ার পর আপনাকে বিভিন্ন ধরনের ফোন আসবে, আপনাকে হ্যাক করার চেষ্টা করা হবে, তো আপনি যদি কোনো তথ্য না দেন কোনো সমস্যা হবে না, আর আমরা অফিস থেকে এই ধরনের কোনো তথ্য যাচাই করার জন্য আপনার কাছে ফোন দেবো না, সরাসরি গিয়ে কথা বলবো, না হলে আমরা ডিওসের মাধ্যমে কথা বলবো। আমরা ফোন দিয়ে কখনো কোনো তথ্য যাচাই করব না যে আপনার কাছে ডিও ছাড়া আসে কিনা, ডিও ছাড়া আসে কিনা, টাকা ঠিকমতো দেয় কিনা, লেনদেন ভালোভাবে হয় কিনা, আপনাকে জাস্টিফাই করে কিনা, এই ধরনের কোনো তথ্য আমরা সরাসরি ফোন দিয়ে জিজ্ঞাসা করি না। তো আমি ওইখান থেকে শিওর ছিলাম যে আমাকে ফোন দিয়ে যে কেউ জিজ্ঞাসা করুক না কেন, এগুলো কেউ অফিসের লোক নয়। মিনিমাম সেদিন আমার কাছে 50টার উপরে ফোন এসেছে। ফোন আসলে আমি তাদের সাথে একটু রাব ব্যবহার করছি, এই কে আপনি, কেন ফোন দিয়েছেন, এই সেই মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে বকাঝকা করেছি যখন, তখন তারা বলে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে। ভাই আল্লাহ দিলে আমার অ্যাকাউন্ট আজও সচল আছে আমার ফোনে। তো এই ধরনের হ্যাকারগুলো যারা এই হ্যাকারিং করে বা হ্যাকার কাজ করে, আল্লাহ, আমি তাদেরকে বলবো আমার এই ভিডিওটা যদি তাদের কাছে যায়, তো আপনারা একটু সাবধান হয়ে যান ভাই। আপনি এই যে আমার 7,300 টাকা নিয়ে গেছিলো, এই টাকাটা নিয়ে যে খাইতে পারছে, 10 দিন 15 দিন পরে আমি কিন্তু তাদেরকে ধরে ফেলছি বা তাদের কাছে যাই টাকাটা নিয়ে আসছি। তো আপনি যে, বা আমি না নিয়ে আসতে পারতাম, 7,300 টাকা দিয়ে কয়দিন চলতো? 8 দিন 10 দিন চলছে ভালোভাবে, তারপরে আবার আরেকটা প্ল্যান করছে, আরেকজনকে খালি করছে। এই যে আরেকজনকে ক্ষতি করার জন্য গেছে, এই যে ক্ষতিগুলো করতেছে, এই টাকাগুলো যে নিয়ে আসতেছে, এটা কি সে এককালীনভাবে পেয়ে যাচ্ছে? উপরওয়ালা বলে তো কিছু আছে, আল্লাহ তাআলা তো আছে, উনি তো দেখছেন। আমার যে কষ্টে অর্জিত টাকা, এই টাকাটা নিয়ে যায় সে খায় ফেলছে মারিং করে, চিটিং করে। আমি কি ওকে কি কোনো অভিশাপ দেব না? আমার তরফ থেকে কি মনের মানে মুখে অভিশাপ না দিলেও আমার যে একটা মনের আক্ষেপ আছে, বা যার টাকা নিয়ে যাবে তার যে একটা মনের আক্ষেপ আছে, তার মন থেকে যে একটা কষ্ট আছে, দীর্ঘশ্বাস আছে, এই দীর্ঘশ্বাসের কষ্টটা কি তার উপর বর্তাবে না? তাই বলবো যে আপনারা ভাই কর্ম করে খান, 2 টাকা ইনকাম করেন, কিন্তু নিজের অর্জিত টাকা অন্যায়ভাবে নয়, হালালভাবে দেখেন, দেখবেন যে ওটাতে শান্তি আছে। তো আমার এই টেলিকম বিজনেসের একটা অভিজ্ঞতা থেকে এই ভিডিওটা করা। আপনাদের যাদের কাজে লাগবে বা যাদের ভালো লাগবে ভিডিওটা শেয়ার করবেন। আর ভিডিওটা একটু লেন্থ বেশি হয়ে গেছে যে ঘটনাটা তুলে ধরতে।